হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো কে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের গ্রেটেস্ট ব্যাটসম্যান। তো আমি ডেটা দেখলাম, আমি পরিসংখ্যান দেখলাম এবং আমি তিনজনকে তুলে এনেছি। অ্যাকচুয়ালিতে আমি প্রথমে ভেবেছিলাম চারজন আসবে, তারপরে একজনকে বাদ দিতে হলো। তো সেই তিনজন স্যার ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি, এই তিনজনের মধ্যে কে গ্রেটেস্ট আমি প্রত্যেকের মানে তারা কেন গ্রেটেস্ট সেটা পেশ করব। ফাইনাল যে সিদ্ধান্তটা সেটা আপনারা নেবেন। এবং চতুর্থ যাকে আমি ভেবেছিলাম এবি ডেভিলিয়ার্স, অ্যাকচুয়ালিতে আমি দেখলাম যে এবি ডেভিলিয়ার্সের রেকর্ড দু এক জায়গায়, বিশেষ করে আইসিসি নকআউট এই সব ক্ষেত্রে একটু দুর্বল আছে। অসম্ভব ভালো প্লেয়ার ডেভিলিয়ার্স, কোনো মানে প্রশ্নই উঠবে না সেই বিষয়। আমার খুব পছন্দের প্লেয়ার, বাট ডেভিলিয়ার্সকে বাদ দিতে হলো আমার। এবং তিনজনকে নিয়ে আমি আলোচনা করব, স্যার ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি। তিনজনের কথাই আপনাদেরকে বলবো কে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের গ্রেটেস্ট ব্যাটসম্যান। তো শুরু করব ভিভিয়ান রিচার্ডসকে দিয়ে, সিকোয়েন্সিয়ালি যাব। ভিভিয়ান রিচার্ডস এবং সিকোয়েন্সিয়ালি কেরিয়ারগুলো এসেছিল। ভিভিয়ান রিচার্ডসের কেরিয়ার যখন শেষ হচ্ছে তখন সচিন তেন্ডুলকারের কেরিয়ার শুরু হচ্ছে, আবার সচিন তেন্ডুলকারের কেরিয়ারের শেষ স্টেজে এসে বিরাট কোহলি আসছে। তো ইট ওয়াজ সিকোয়েন্সিয়াল ইন নেচার। তো আজকে স্যার ভিভিয়ান রিচার্ডসের জন্মদিনও বাই দ্য ওয়ে। তো ভিভিয়ান রিচার্ডস 187টা ওয়ান ডে খেলেছিলেন। তার রান ছিল 6,700 কিছু বেশি, অ্যাভারেজ 47, স্ট্রাইক রেট 90। এই নাম্বারগুলো এখন দেখে আপনার মনে হতে পারে হ্যাঁ এটা তো খুব ভালো একটা ওয়ানডের পরিসংখ্যান। একজন খুব মানে আপনি যদি এই নাম্বারটা এখন দেখেন আপনার মনে হবে যে খুব ভালো একজন ওয়ানডে প্লেয়ার। 2025-এর দৃষ্টিভঙ্গি দিয়ে 47 অ্যাভারেজও খুব ভালো, 90-এর স্ট্রাইক রেটও খুব ভালো। ভিভ রিচার্ডস খেলা ছেড়ে দিয়েছিলেন 1990-91 সালে। তার লাস্ট ম্যাচ ছিল আই থিঙ্ক সম্ভবত 1991-তে। সেই সময় দাঁড়িয়ে এই স্ট্যাটিস্টিক্সটা, 47-এর অ্যাভারেজ আর 90-এর স্ট্রাইক রেট, লোকে কল্পনা করতে পারতো না। মানে এই রকম লেভেলে একটা ওয়ান ডে ব্যাটসম্যান যেতে পারে, এত হাই অ্যাভারেজ এত হাই স্ট্রাইক রেট, কল্পনা করা যেত না। যে সময় ভিভিয়ান রিচার্ডস খেলতেন সেই সময়কার ওয়ান ডেতে অ্যাভারেজ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হতো 64, 65 এই রকম। ভিভিয়ান রিচার্ডস কিন্তু খুব স্ট্রং দলের হয়ে খেলতেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলতেন। তো তার যারা সতীর্থ ছিল, ডেসমন্ড হেইন্সের ওয়ান ডেতে স্ট্রাইক রেট 63, গর্ডন গ্রিনিজের ওয়ান ডেতে স্ট্রাইক রেট 65, ভিভিয়ান রিচার্ডস এর 90-এর ওপরে স্ট্রাইক রেট, যেটা কিন্তু সেই সময় অকল্পনীয় ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাটাকিং ওপেনার্স। তাকে সেই সময়কার হিসেবে খুবই অ্যাটাকিং ওপেনার ধরা হতো। শ্রীকান্তের স্ট্রাইক রেট ছিল 72। আজকে 72 স্ট্রাইক রেটের যদি কেউ খেলে কোনো ওপেনার, তাকে কয়েকটা ম্যাচ পরে স্লো খেলার জন্য বাদ দিয়ে দিতে হবে। তো ডিফারেন্সটা বুঝতে পারছেন? যে 72 স্ট্রাইক রেট ভিভ রিচার্ডস এর সময় অ্যাটাকিং ধরা হতো, আজকে সে টিমে জায়গা পাবে না স্লো খেলার জন্য। সেইখানে দাঁড়িয়ে ভিভ রিচার্ডস 90-এর ওপরে স্ট্রাইক রেট করছে, এবং 90-এর ওপরে স্ট্রাইক রেট শুধু নয়, সেটা করছে কি 47-এর ওপরে অ্যাভারেজ। মানে যে সময় ভিভ রিচার্ডস ছাড়ছে সেই সময় ওই অ্যাভারেজটাও কারোর ছিল না, অত হাই অ্যাভারেজ, আর ওই স্ট্রাইক রেটের ধারে কাছেও কেউ ছিল না। তো অকল্পনীয় একজন ব্যাটসম্যান ছিলেন ভিভিয়ান রিচার্ডস, এবং হি ওয়াজ আ বেটার ওয়ান ডে প্লেয়ার। মানে ভিভ রিচার্ডস এর টেস্ট রেকর্ডও ভীষণই ভালো, বাট ভিভ রিচার্ডস এর টেস্ট রেকর্ডের থেকে আমি বলবো তিনি যে সময় ওয়ান ডে খেলেছিলেন, তো সেই সময় দাঁড়িয়ে তার ওয়ান ডে রেকর্ড কিন্তু অকল্পনীয়। এবং যেটা জ্যাক হবস ধরুন মানে 20th সেঞ্চুরির প্রথম দিকে করতে পেরেছিলেন, একটা মানদণ্ড সেট করে দেওয়া। একজন মানে টপ লেভেল ওয়ান ডে প্লেয়ার কিরকম হবে সেটার যে বেঞ্চমার্কটা, সেটার মানদণ্ডটা কিন্তু ভিভিয়ান রিচার্ডস শুরু করে মানে তৈরি করে দিয়েছিলেন। অকল্পনীয়, যেটা বললাম তার রেকর্ড আমরা যদি 2025-এও ফেলি, একটা 47 অ্যাভারেজ একটা 90 স্ট্রাইক রেট কিন্তু এখনকার ওয়ান ডে তো বেশিরভাগ দলে কমফোর্টেবলি চান্স পেয়ে যাবে। তো মানে রিমার্কেবল প্লেয়ার। এবং আমি এখানে কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে কথা বলছি, কারণ যদি পুরো মানে প্লেয়ারের কেরিয়ার আমরা ধরি, তো সচিন তেন্ডুলকার আর ভিভ রিচার্ডস বল করতে পারতেন। তেন্ডুলকারের 150-র উপরে উইকেট আছে, ভিভ রিচার্ডসেরও 100-র উপরে উইকেট আছে, তো তারা অনেকটাই এগিয়ে যাবেন। অন্যদিকে বিরাট কোহলি বা ভিভ রিচার্ডস তারা ক্যাপ্টেন্সিতে অনেক বেশি সাকসেসফুল ছিলেন সচিন তেন্ডুলকারের থেকে, তারা সেদিকে এগিয়ে যাবেন। আমি কিন্তু শুধুমাত্র অ্যাজ আ ব্যাটসম্যান বলছি। তো অ্যাজ আ ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস এর রেকর্ড সেই সময় দাঁড়িয়ে অকল্পনীয় ছিল, এবং অন্যদের থেকে এতটা হাই ছিল, মানে ডিফারেন্সিয়েশনটা, মানে বোথ ইন টার্মস অফ অ্যাভারেজ যারা হাই ছিল তাদের সেই সময় স্ট্রাইক রেট কম ছিল, আর স্ট্রাইক রেট যাদের সেই সময় বেশি ছিল, যেরকম ধরুন ফর এক্সাম্পল কপিল দেব, তাদের অ্যাভারেজ ছিল না। তো
তো দুটোই ওই লেভেলে নিয়ে যাওয়া, ওই সময় যখন কোনো পাওয়ার প্লে ছিল না, যখন বাউন্ডারি ব্রট ইন করা নেই, সেই সময় বাউন্ডারি মানে যতটা মার ততটাই বাউন্ডারি, মানে বোলিং অনেক বেশি আর কি লিদাল ছিল, বাউন্সার কোনো রুল ছিল না, তো সেই সময় এই রেকর্ড অকল্পনীয়। তো ভিভ রিচার্ডস 1 নাম্বার। দ্বিতীয় আমি আসবো হচ্ছে অবশ্যই সচিন তেন্ডুলকারের, যার ডেবিউ হচ্ছে 1989 সালে। এবং সচিন তেন্ডুলকারের মানে কেরিয়ারটা এতটা লম্বা, 24 বছর, 15ই নভেম্বর 1989 থেকে 15ই নভেম্বর 2023। তো তার কেরিয়ারের না অনেকগুলো ধারা আছে, অনেকগুলো স্টেজ আছে। প্রথম 4-5 বছর তিনি 1989 থেকে 1994 অব্দি তিনি যে রোলটা করতেন, যে রোলটা এখন কাইন্ড অফ আমাদের ওয়ানডে টিমে করে আকসার প্যাটেল বাপু, সেটা হচ্ছে 5 বা 6 নাম্বারে ব্যাট করা এবং বল করা। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম সচিন তেন্ডুলকার কেরিয়ারের শুরুর দিকে কিন্তু দারুণ ফিল্ডারও ছিলেন, এটা হয়তো অনেকে জানবে না যারা হয়তো পরের দিকের খেলা দেখতে পারে। তো তিনি ওরকম করতেন, মিডল অর্ডারে ব্যাট করতেন, ফিনিশার টাইপের একটা রোল ছিল, বল করতেন। সেই সময় সচিন তেন্ডুলকার অনেক ম্যাচ আছে মানে তিনি বল হাতে জিতিয়েছিলেন। সচিন তেন্ডুলকার পৃথিবীর একমাত্র বোলার, এটা হয়তো শুনলে মানে মানে বিশ্বাস করা চাপ, বাট এটা অ্যাবসলিউটলি সত্যি যে সচিন তেন্ডুলকার পৃথিবীর একমাত্র বোলার যিনি লাস্ট ওভারে একটা ওয়ানডে ম্যাচে 6 রান বা তার কম ডিফেন্ড করেছিলেন দুবার, আর কেউ দুবার করেনি। তো 1989 থেকে 1994 অব্দি তারপর মিডল অর্ডারের রোল আছে। তারপরে 1994-এ তিনি নিউজিল্যান্ডে ওপেন করছেন, যেটা রেভলিউশনারি ছিল। এবং তারপরে তার যে অ্যাজ আ ওপেনার যে রেভলিউশনটা হচ্ছে, ওই 1994 এর পর থেকে 1996 এর ওয়ার্ল্ড কাপ তিনি লিডিং রান স্কোরার ছিলেন। তারপরে সাবসিকুয়েন্টলি 1998-এ ডেজার্ট স্টর্ম, তারপরে আর্লি 2000s-এ অস্ট্রেলিয়াকে ডমিনেট করছেন। 2003 সালের ওয়ার্ল্ড কাপ। তো 1994 থেকে 2003 সাল অব্দি ইট ওয়াজ দ্য পিক সচিন তেন্ডুলকার অ্যাটাকিং ওপেনার। সেই সময় আপনি যদি সচিন তেন্ডুলকারের স্ট্রাইক রেটও দেখেন, অসম্ভব ভালো ছিল। লোকে সনাথ জয়সুরিয়ার কথা বলে, লোকে মানে অন্যান্য অ্যাটাকিং ওপেনারের কথা বলে, সচিন তেন্ডুলকার মানে বোথ ইন টার্মস অফ অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট কিন্তু সেই সময় মানে হি ওয়াজ লাইক মাইলস অ্যাহেড, মানে যে পিকটা আমরা দেখিনি। এবং তারপরে 2003 সালের পরে সচিন তেন্ডুলকার মানে আমরা ভার্সন 3 দেখতে পাচ্ছি, কারণ যেহেতু তার টেনিস এলবো ইঞ্জুরি হচ্ছে, তার শোল্ডার একটা ইঞ্জুরি হয়েছিল 2006 সালে। তো সচিন তেন্ডুলকার ব্যাটিং টেকনিকটা চেঞ্জ করছেন। সেই সময় সেহওয়াগ চলে আসছে, যুবরাজ চলে আসছে, ধোনি চলে আসছে। তো তার কিন্তু অতটা অ্যাটাকিং হওয়ার দরকার ছিল না। তো হি বিকেম মোর অফ অ্যান অ্যাঙ্কার। আপনারা যদি সচিন তেন্ডুলকারের কেরিয়ারের শেষের দিকে দেখেন, তার স্ট্রাইক রেট অতটা হাই কিন্তু ওয়ানডেতে ছিল না, কারণ অন্যান্য অ্যাটাকিং ব্যাটসম্যান চলে এসেছিল যে যারা অ্যাটাক করতে পারতো। তো সচিন তেন্ডুলকার বিকেম মোর অফ অ্যাঙ্কার, যেটা ভার্সন 3। তো সচিন তেন্ডুলকার কিন্তু মানে বলা যায় একটা ওয়ানডে কেরিয়ারের মধ্যে 3-4টে মানে ভার্সানে, 1989 থেকে 94 মিডল অর্ডার ব্যাটসম্যান, সে সময় বল করছেন প্রচুর, তারপরে অ্যাটাকিং ওপেনার, তারপরে অ্যাঙ্কার ওপেনার। তো মানে একটা কেরিয়ারের মধ্যে বলা যায় 3টে সাকসেসফুল কেরিয়ার লুকিয়ে আছে, যেটা অকল্পনীয়। মানে 24 বছরের কেরিয়ার, 463টা ওয়ানডে, 18,426 রান, মানে অকল্পনীয়। আর কোনোদিন হবে না এটা। ইভেন বিরাট কোহলিও 14,000 বিরাট কোহলি রান হয়ে গেল রিসেন্টলি 2টো ম্যাচ আগেই। বিরাট কোহলিও হয়তো টেনে টুনে 16,000, মানে আমি যদি 2027 ওয়ার্ল্ড কাপ বা তারপরে অব্দিও ধরি, 16,000 ক্রস করা ইম্পসিবল। তো এই রেকর্ডগুলো কোনোদিন ভাঙবে না। 463ও ওয়ানডেও এখন কেউ খেলবে না, মানে এখন এত পরিমাণে মানে T20 লিগস হয়ে গেছে, হয়ে গেছে, এমনিতেই ওয়ানডে খেলা মানে ইন্টারন্যাশনাল ম্যাচেস কমে যাচ্ছে। তো এই রেকর্ডগুলো কোনোদিন ভাঙবে না। তো সচিন তেন্ডুলকার সেকেন্ড, এবং থার্ডে আমি আসবো অবশ্যই কিং কোহলি। কিং কোহলির যে জিনিসটা স্ট্যান্ড আউট করে, আমরা ভিভিয়ান রিচার্ডসের ক্ষেত্রে কি বললাম, তিনি সেই সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। তার 47 অ্যাভারেজ, তার 90 স্ট্রাইক রেট 70s 80s কেউ কল্পনাও করতে পারতো না। সচিন তেন্ডুলকারের ক্ষেত্রে আমরা কি বললাম, লনজিভিটি, এবং তিনি বিভিন্ন রোলে সাকসেসফুল হয়েছিলেন। মিডল অর্ডার ব্যাটসম্যান, অ্যাটাকিং ওপেনার, অ্যাঙ্কার ওপেনার, বিভিন্ন রোলে সাকসেসফুল হয়েছিলেন। বিরাট কোহলির যে জিনিসটা সব থেকে বেশি স্ট্যান্ড আউট করে, সেটা হচ্ছে বিরাট কোহলির কনসিস্টেন্সি। বিরাট কোহলি মানে কমপ্লিট রান মেশিন। মানে একটা ওয়ানডেতে একটা লোকের 301টা ওয়ানডে খেলার পরে 58-র উপরে অ্যাভারেজ, 51টা সেঞ্চুরি, এবং 52টা হয়েই যেত। মানে অস্ট্রেলিয়ায় ওই ম্যাচটায় তো মানে পুরো সেঞ্চুরি লেখা ছিল, 52 নাম্বার, মানে আমরা 51টার বদলে এখন 52টা সেঞ্চুরির কথা বলতাম। মানে অকল্পনীয় কনসিস্টেন্সি। এবং বিরাট কোহলির কেরিয়ারের কিছু কিছু স্টেজ আছে, ওয়ানডের ক্ষেত্রে বলছি আমি, ইভেন টেস্টেও আছে, বাট যাই হোক টেস্টের ব্যাপারটা আলাদা, যে মানে আপনি কল্পনা করতে পারবেন না যে লোকে এতটা রান করছে। 2016 থেকে 2019 অব্দি আপনি বিরাট কোহলির ওয়ানডের স্ট্যাটিস্টিক্সটা তুলে দেখে নিন,
অকল্পনীয়, কল্পনা করা যায় না। আমি 2018 রেকর্ডটা দেখছিলাম, 11টা ম্যাচে 1000-এর ওপরে রান ওয়ান ডেতে। টেস্টে লোকে এগুলো করে না, 7টা না 6টা সেঞ্চুরি, অকল্পনীয়। মানে বিরাট কোহলির কেরিয়ারের কিছু কিছু স্টেজ আছে, বিশেষ করে ওই 2016 থেকে 2019, মানে হি ওয়াজ লাইক আ মেশিন। মানে এমন হয়ে গেছে, মানে আচ্ছা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, আচ্ছা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, আচ্ছা মানে 30-35-এ গেলেই আমরা বুঝে যেতাম সেঞ্চুরি করবে, আর করেও দিত। মানে সত্যি কথা বলতে অনেক সেঞ্চুরি আমরা মনেও থাক, আমাদের হয়তো মনেও নেই, হয়তো যারা মানে ডাই হার্ড বিরাট কোহলি ফ্যান তাদের মনেও থাকবে না, কারণ এত ফ্রিকোয়েন্টলি হয়েছে সেঞ্চুরি গুলো ওই 3-4 বছরের স্টেজটাতে, মানে অকল্পনীয়। এবং ওই কনসিস্টেন্সিটা, ওই লেভেলের মানে পারফরমেন্স আমরা কোনোদিন এর আগে তো কোনোদিন ওয়ানডেতে দেখিও নি, ইভেন সচিনের থেকেও না। সচিন 49টা সেঞ্চুরি করছেন 463টা ওয়ানডেতে। এবং অবশ্যই আপনি বলতেই পারেন কেরিয়ারের প্রথম দিকে মিডল অর্ডারে ব্যাট করতো, অনেক বিয়ে আছে, সেই সময় ওয়ানডে ক্রিকেট আলাদা ছিল অবশ্যই। ভিভিয়ান রিচার্ডসের 11টা সেঞ্চুরি 187টা ওয়ানডেতে, আবারও কমপ্লিটলি ডিফারেন্ট এরা, সেই সময় 11টা সেঞ্চুরিও লোককে মানে কল্পনা করতে পারতো না। বিরাট কোহলির 51টা সেঞ্চুরি 301টা ওয়ানডেতে, মানে এটা জাস্ট আনবিলিভেবল। এবং যেটা বললাম যে একটা স্টেজে ওই 2015-16 থেকে 2019-20 অব্দি এত ফ্রিকোয়েন্সি বেড়ে গেছিল সেঞ্চুরির, আমাদের তো মনেও নেই এরকম অনেক সেঞ্চুরি আছে। তো মানে এই লেভেলের কনসিস্টেন্টলি মানে আমরা কিন্তু দেখিনি। ইভেন 2023-এর বিশ্বকাপে আপনারা দেখুন 765 রান, 3টে সেঞ্চুরি, তা প্লাস একটা 95ও ছিল। তো অকল্পনীয়। এবং আমরা কিন্তু 2025 সালের বিশ্বকাপে, সরি মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোথাও গিয়ে কিন্তু ওই 2015-16 কোহলিকেই দেখছি, মানে কনসিস্টেন্টলি রান করছে, একটা সেঞ্চুরি হয়ে গেছে, অস্ট্রেলিয়ার সাথেও ম্যাচটাতে সেঞ্চুরি পুরো লেখা ছিল। তো আমরা কিন্তু কাইন্ড অফ ওই কোহলিকে দেখছি। এবং যেটা বললাম স্যার, ভিভিয়ান রিচার্ডসের ক্ষেত্রে যদি সময়ের থেকে এগিয়ে থাকা স্ট্যান্ড আউট করে, সচিন তেন্ডুলকারের ক্ষেত্রে বারবার করে নিজেকে ভেঙে নিজেকে গড়া যদি স্ট্যান্ড আউট করে এবং লনজিভিটি স্ট্যান্ড আউট করে, বিরাট কোহলির ক্ষেত্রে যেটা স্ট্যান্ড আউট করবে সেটা হচ্ছে কমপ্লিট রান মেশিন। পুরো কনসিস্টেন্সি, এই লেভেলের কনসিস্টেন্সি, এই লেভেলের রান স্কোরিং এত প্রলিফিক আমরা কিন্তু দেখিনি। এবং এই তিনজন উইদাউট এনি ডাউট ওয়ানডে ক্রিকেটের তিনজন গ্রেটেস্ট ব্যাটসম্যান। কে 1, 2, 3 সেটা সিকোয়েন্স কি হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা ডিসাইড করবেন। কেউ বলতে পারেন সচিন তেন্ডুলকার 1 নম্বরে, প্রচুর লোকে যারা একটু ইয়াং তারা বলবে বিরাট কোহলি 1 নম্বরে, একটু পুরনো যারা তারা বলবে ভিভ রিচার্ডস 1 নম্বরে। কে 1, কে 2, কে 3 আমার ডিসাইড করার আমি কেউ নই। বাট এই তিনজন কিন্তু উইদাউট আ ডাউট গ্রেটেস্ট। এবং আমি আবারও যেটা প্রথমেই আমি বললাম, আমি শেষেও বলে দিতে চাই যে এবি ডিভিলিয়ার্স কিন্তু একটা অনারেবল মেনশনে আসবে। আমি মানে আমার খারাপই লাগছে আমি এবি ডিভিলিয়ার্সকে রাখতে পারলাম না, টপ 3ই করতে হলো। তো আবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং আপনারা জানাবেন যে আপনাদের এই তিনজনের মধ্যে গ্রেটেস্ট কাকে মনে হয়, ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকার না কোহলি, এবং সিকোয়েন্সটা কি হবে, আপনারা 1, 2, 3-এ কাকে কাকে রাখবেন সেটা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, একদমই নতুন চ্যানেল। ধন্যবাদ।